দিলীপদা, 26-এর এই নির্বাচনের সব থেকে বড় ইস্যু কি কি দেখে ভোট দেবে সাধারণ মানুষ? প্রথম তো বিজেপি মানে উন্নয়ন। 20টা রাজ্যে আমরা রাজত্ব করছি, আইন শৃঙ্খলা দেখুন, গরিব মানুষের জীবনের পরিবর্তন দেখুন, ওখানে ইন্ডাস্ট্রি দেখুন, রাস্তাঘাট দেখুন, যোগাযোগ দেখুন, এটা দেখবে। আমরা চাই খালি ও খারাপ বলে আমাকে ভোট দিও না, আমি ভালো বলে আমাকে ভোট দাও। বিজেপি এই দাবিটা করতে পারে। 3বার প্রধানমন্ত্রী মোদিজি, আর একটা রাজ্যে 7বার পর্যন্ত আমরা ক্ষমতায় এসেছি, মুখ্যমন্ত্রী আছে, আর প্রত্যেক ইলেকশনে নতুন রাজ্যে আমরা যাচ্ছি। তার মানে বিজেপি মানে কিছু আলাদা, পার্টি উইথ এ ডিফারেন্স, এটা বলতেন আমাদের আডবাণীজি। সেটা আমরা ব্যবহারে করে দেখিয়েছি। সেই জন্য বাংলার মানুষকে একবার অভিজ্ঞতা নেওয়ার জন্য বিজেপিকে সুযোগ দিতে হবে যে সত্যি ডিফারেন্স কিনা। এবারের ভোটে ধর্ম কতটা বড় ফ্যাক্টর? অনেকে বলছেন অনুপ্রবেশ নিয়ে এত হইচই করে আসলে পরোক্ষে, আপনিও বললেন, পরোক্ষে ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান দিতে চাইছেন আপনারা। দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি বা আমাদের পার্টি মনে করে ধর্মটা নিজস্ব ব্যক্তিগত। ভারতীয় রাজনীতিতে ধর্মটা কারা ব্যবহার করে? সংখ্যালঘুরা। সংখ্যালঘু হিসাবে ভোট দেয়, সংখ্যালঘু ভোট ব্যাংক, এটা একদিন মাইনরিটি ভোট ব্যাংক বলে শব্দ প্রচলিত আছে। হিন্দু ভোট ব্যাংক কেউ বলতো না। হিন্দু সমাজের মধ্যে একতা বেড়েছে রাম মন্দির ইত্যাদি কারণে, তাই এই শব্দ এসেছে। কিন্তু মাইনরিটি ভোট ব্যাংক এটা প্রচলিত আজ নয়, স্বাধীনতার পর থেকে কংগ্রেস এই রাজনীতি করে এসছে। কংগ্রেস থেকে বেরোনোর পার্টিগুলো এই রাজনীতি করে এসছে। তাই সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী, কেন হিন্দু প্রার্থী দেয় না? কিন্তু যেভাবে ধর্মের সাথে রাজনীতি মিশে আছে, ভারতবর্ষে অনেকদিন আগে থেকেই ছিল, এমন নয় যে আজকে নতুন। এতটা বেশি আগে মনে হয় ছিল না। বাংলায় জাতপাত কোথায় ছিল? রাজবংশী বোর্ড, মতুয়া বোর্ড, মতুয়া ভোট, এটা তো মমতা ব্যানার্জি নিয়ে এসছেন। কেন কেউ মানে রাজনীতিতে যখন মানুষ হারতে থাকে না, তখন সে বিভাজন তৈরি করে। আজকে যোগীজিকেও বলতে হয়েছে বাঁটোগে তো কাটোগে। কারণ কি? প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়ই, আর তাতে যদি লাভ হয় কেন বলবে না? সব পার্টি সেভাবে করে এসছে। মানে আপনি বলতে চাইছেন উত্তর ভারতে ছিল মন্ডল আর কমন্ডলের লড়াই, সেটা আস্তে আস্তে বাংলায় ঢুকে গেল। জয় শ্রীরাম যদি এখানে চলতে পারে তো এটা চলবে না কেন? জয় শ্রীরাম চলছে। জয় শ্রীরাম বলেই তো আপনার জয় মা কালী করছে। না না, জয় মা কালী জয় শ্রীরাম দুটোই থাকবে। আমাদের যেমন সিনিয়র লিডার আমাদের রাষ্ট্রীয় সভাপতি নাড্ডাজিকে বোঝাচ্ছেন, এটা প্রগতিশীল শিক্ষিত লোক থাকে তো আমাদের মধ্যে। জয় শ্রীরামটা না ঠিক বাংলায় চলে না। র্যালি চলতে চলতে বলছেন, আর একটা মব এলো, যেই নাড্ডাজি হাত দেখে নাড্ডাজি জয় শ্রীরাম, নাড্ডাজি জয় শ্রীরাম, পাবলিক বলছে। তো পাবলিক যেটা অ্যাকসেপ্ট করে ওটা আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে, এর মধ্যে অপরাধ কিছু নেই। তাহলে দক্ষিণেশ্বর মন্দির টন্দির আপনারা পেছনে এবার করলেন ব্রিগেডে। দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, শহীদ মিনার, এটা তো পশ্চিমবাংলার একটা চালচিত্র, বাংলার সংস্কৃতির পরিচায়ক। আজ যদি মমতা ব্যানার্জিকে জগন্নাথ মন্দির বানাতে হয়, মহাকাল বা দুর্গা মন্দির বানাতে হয়, তার মানে বুঝতে পেরেছেন কিনা বিজেপির চাপটা কত আছে। আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করি, গত কয়েক বছর ধরে তাদের দুটো শব্দ বারবার শুনতে হচ্ছে, বাইনারি আর সেটিং। সিপিএম এবং কংগ্রেসের অভিযোগ তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সেটিং আছে, এবং এই দুই দল চক্রান্ত করে বাংলায় বাইনারি তৈরি করেছে, রাজনৈতিক বাইনারি তৈরি করেছে। হয় বিজেপি নয় তৃণমূল, আর কেউ থাকবে না। বহু বছর কংগ্রেস আর সিপিএম ছিল। আপনি দেখুন, যখন কংগ্রেসকে হারিয়ে সিপিএম ক্ষমতা এসছে, কে ছিল আর? বাকি বামপন্থী ছোটোখাটো দলগুলোকে সিপিএম তার পকেটে নিয়ে নিয়েছিল। তো বামপন্থী, আর আমরা বলতাম যে বাইপোলার যে ইলেকশন হচ্ছে, বিজেপির কোনো জায়গা নেই। কংগ্রেসও তো একসময় সিপিএম এর বি টিম ছিল, মমতাই অভিযোগ করতেন। সে তো হয়ে গেছে ফেজ, কিন্তু দুটো তো পার্টি ছিল না, লেফট আর রাইট। আমি প্রথম স্লোগান দিয়েছিলাম, নাইদার রাইট নর লেফট, গো স্টেট বিজেপি। তো এতদিন সিপিএম কংগ্রেস আমাদেরকে ঢুকতেই দেয়নি। অত জনসংঘ থেকে আরম্ভ করে এইখানে 70 বছর হয়ে যাওয়ার পরে আমরা 70 পার করলাম বিধানসভায়। তখন তো আমরা এই কথা বলতাম, বাইপোলার, এরা আমাদের করতে দিচ্ছে না। কে ছেড়ে দেবে কাকে জায়গা? দম থাকলে জায়গা করে নাও, আমরা করে নিয়েছি আজকে। যেটা এই সেটিং এর তত্ত্ব, সেই সেটিং এর জন্যই নাকি কেন্দ্রীয় এজেন্সিগুলি তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, কোনো দুর্নীতি ঠিক করে তদন্ত হচ্ছে না। পার্থবাবু কি 2 বছর খামোকা এমনি জেলে থেকে এলেন? আমাদের বালুদা, এতগুলো কেষ্টদা, বড় বড় নেতারা, তার বিরুদ্ধে অভিযোগ এসছে, কেউ কমপ্লেন করেছে, তদন্ত হয়েছে, এখনো অনেকে আছেন, অনেকে বেলে আছেন। কেউ যদি মনে করে যে পুরো পার্টিটাকে ঢুকিয়ে দেবে, হয় না তো। সিপিএম সেটিং বলে কংগ্রেসের সঙ্গে সেটিং করে নিল। যে কংগ্রেসের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে সিপিএম, জিভ কেটেছে, হাত কেটেছে, দাঁত কেটেছে, মুখ কেটেছে, কান কেটেছে, সে কংগ্রেস সেটিং করলো সিপিএম সঙ্গে। আজ এক ছাতার তলায় এসছে কিনা, বাঘে ঘুরতে এক জায়গায় জল খাচ্ছে। পরিস্থিতি, মজবুরি মে মহাত্মা গান্ধী, কিংবা বাপের নাম মানে ঠেলার নাম বাবাজি, আজকে এক জায়গায়। তার যে সেটিং কথা কে শুনবে বলুন? এরা তো আজ যদি প্রয়োজন হয় অস্তিত্ব রাখার যমরাজের সঙ্গে সেটিং করে নেবে। 2021-এর বিধানসভা ভোট
কিংবা 24-এর লোকসভা ভোট, তৃণমূল বারবারই বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিয়েছে। এর প্রভাবও ভোট বাক্সে পড়েছে, আমরা দেখেছি। 26-এর ভোটের আগে কি মনে হচ্ছে, বিজেপি বাঙালিদের পার্টি হয়ে উঠতে পেরেছে? দেখুন, কোনো পার্টিকে যদি আপনাকে ছোট দেখাতে হয় তাকে কিছু স্ট্যাম্প লাগিয়ে দিতে হয়। সাম্প্রদায়িক বিজেপি চলতে, এখন আর সাম্প্রদায়িক কেউ বলে না, কারণ সারা ভারতবর্ষ হচ্ছে বড় পার্টি। তো সেই জন্য বহিরাগত যারা দিয়েছেন তাদের পার্টির মধ্যে তো আজকে বাঙালি খুঁজেই পাওয়া যাবে না। অতি সম্প্রতি রাজ্যসভার লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কয়জন বাঙালি? লোকসভায় টিএমসির যারা আজকে নেতা, সবচেয়ে প্রমিনেন্ট মুখ, তারা তো এখানে থাকেনও না। পশ্চিম আজ খুলি আছে দ্বার, সেটা হাতে সবে আনে পার। ইউসুফ পাঠান চলে এলেন বিহার থেকে, বিহারী বাবু চলে এলেন, কীর্তি আজাদ চলে এলেন, আরও জুন মালিয়া আমাদের মেদিনীপুরের এমপি, তিনিও সবচেয়ে ভালো বাঙালি। আপনারাও পুরস্কার দেন, ডেকে নিয়ে এসে ওদেরকে শ্রেষ্ঠ বাঙালি বলে। তো এই ধরনের কথার কোনো সারবত্তা নেই। হ্যাঁ, সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি প্রভাবিত, তাদের কাছে যুক্তি থাকে না, তাদের কাছে জ্ঞান থাকে না। তো হয়েছে, তো সেই জন্য বাংলাদেশ থেকে ভোটার আনতে হচ্ছে। এসআইআর কমপ্লিকেটেড কেন? যে অনুপ্রবেশকারী থেকে ভোটার হিসেবে রাখতে হবে, ওয়ান এজেন্ডা। তার জন্য ধর্ণা দিচ্ছেন মমতা ব্যানার্জি। যারা, আচ্ছা, প্রধানমন্ত্রী এলেন, গৃহমন্ত্রী এলেন, আমাদের রাষ্ট্র সভাপতি এলেন, তার জন্য গো ব্যাক। আর বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসছে, ওয়েলকাম ওয়েলকাম। দিদা, লক্ষ্মীর ভান্ডার বা বেকার ভাতা, এ নিয়ে আপনার কি মত? আপনি কি ভাতা দেওয়ার পক্ষে না বিপক্ষে? দেখুন, পক্ষে বিপক্ষে বলে কিছু হয় না। কিছু সমাজ আমাদের পিছিয়ে আছে। রিজার্ভেশন কেন দিয়েছি আমরা? চাকরিতে রিজার্ভেশন, পড়াশোনায়, কারণ তারা মূল সময় থেকে দূরে আছে, তারা দুর্বল। তাই তখনকার সময়ে, আম্বেদকর সময় থেকে আরম্ভ করে এই চিন্তাভাবনা এসেছে, যারা দলিত, পিছিয়ে থাকা হিন্দু সমাজের অংশ, তাদেরকে আর্থিকভাবে হোক, অন্য সাহায্য দিয়ে, তাদের ফ্রি হস্টেল দিয়ে মূল সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এবং তিনি বলেছেন 10 বছর, আজীবনের জন্য এই রিজার্ভেশন নয়। তো সেই জন্য হয়তো প্রয়োজন আছে গ্রামগঞ্জের মহিলাদের সুবিধার জন্য, কিন্তু কেবল ওটাই যদি কেউ বলে যে আমাদের সফল প্রজেক্ট, আর কোনো প্রজেক্ট নেই। আজ প্রধানমন্ত্রী 81 কোটি লোককে 5 বছর ধরে রেশন দিচ্ছেন। শুরু হয়েছিল কোভিডের সময়, যখন কাজকর্ম বন্ধ, গরিব লোক খাবে কেউ। কিন্তু একটা কিছু শুরু করা যায়, কিন্তু বন্ধ করা খুব মুশকিল হয়। রিজার্ভেশন কেউ বন্ধ করতে পারবে না, কায়েমি স্বার্থ এগুলো। তো সব পার্টিকে প্রয়োজন ছিল সেটারও, এটারও কিছু প্রয়োজন ছিল, কিন্তু এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আমরা এত লোককে ভাতা দিয়েছি, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, তারপরে যুবসাথী দেবো। এটা কি হয়? টাকার অপচয়। তা আপনারা তো বলছেন ডবল করে দেবেন। কম্পিটিশন না, একজন কেউ শুরু করলে, ভারতবর্ষে কেউ একজন সাইকেল দিল, তো এখানে মোটরসাইকেল দিচ্ছে, কেউ মোবাইল দিল, কেউ ট্যাব দিচ্ছে। যখন যেটা সমাজে চলে যাবে, হিট হবে, সেটা সবাই করবে। বাজারে কম্পিটিশন বেড়েছে, রাজনীতিতে কম্পিটিশন আছে না, কে কত বেশি দিচ্ছে। দিলীপদা, আপনাদের দলের যে লিস্ট বেরিয়েছে তা দেখা যাচ্ছে ভবানীপুর এবং নন্দীগ্রাম দু জায়গাতেই শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট, এবং এটা একটু বিজেপিতে সাধারণত একই ব্যক্তি দুটো জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন, কিভাবে দেখছেন? পার্টির যারা সর্বোচ্চ নেতৃত্ব, তারা ডিসিশন নিচ্ছে, নিশ্চয়ই এর পিছনে করুন যুক্তি কারণ আছে, সেইটা ভেবে স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছেন। কিন্তু হয়নি বা হবে না এরকম নয়, বহু লোক এরকম ইলেকশন লড়েছেন, কেউ জিতেছেন, কেউ হেরেছেন। তো তাতে হয়তো একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে। দিলীপ ঘোষ কিভাবে দেখছেন? এক শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়েছেন। দেখুন, পার্টি মনে করেছে, মোদিজি 2 জায়গায় দাঁড়িয়েছিলেন কিনা লোকসভাতে, গুজরাটেও এবং বেনারসেও, পরে গুজরাট ছেড়ে দেন উনি। মোদিজির সাথে না, যারা বড় নেতা, যাদেরকে চোখের সামনে রাখা হয়েছে, তো তাদেরকে হাইলাইট করার চেষ্টা হয়েছে। এর আগে আমাদের পার্টিতেই হয়েছে, সেই জন্য আমি বললাম আপনাকে, সেই জন্য হয়তো হয়েছে। আপনি বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারবেন? না, একবার যখন হারিয়েছেন, দ্বিতীয়বার হারাতে কি আপত্তি আছে? নন্দীগ্রামে হারাতে পারলে ভবানীপুরে হারাতে কি আপত্তি আছে? সে তো ভবিষ্যৎ বলবে, জল্পনা করে লাভ নেই। শনিবারের ব্রিগেড থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে দিলীপদা, আপনি বিয়ে করেছেন কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে মিষ্টি খাওয়াননি, এটা কি ঠিক করেছেন? উনি কিন্তু অভিযোগ জানালেন সর্বসমক্ষে। সে তো আপনার মতো বন্ধুরাও বলে অনেকে, আপনি মিষ্টি খাওয়ালেন, এখনই একবার বলে গেল এখানে। মোদিজির সঙ্গে হয়তো চাক্ষুষ পরিচয় 10-12 বছর আগে হয়েছে আমার। আমাকে সভাপতি করার ব্যাপারে ওনার মতামত শেষ পর্যন্ত নিয়ে করা হয়েছে। উনি অনেক জায়গায় প্রকাশ্যে বলেছেন, দিলীপকে আমি রাজনীতির আগের থেকে চিনি, সে পরিশ্রম করে, লড়াই করে। তো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আপনি যেটা বলেন, অনেকদিন পরে দেখা হলো, কিন্তু দেখা হওয়ার পরে স্বাভাবিক কুশল বিনিময়ের পরে হাসি ঠাট্টা হয়, একটু মজা হলো, কী ব্যাপার মিষ্টি খাওয়ালো না তুমি, কেমন লোক হে, এটা উনি বললেন। তো ভালো লাগলো। উনি খুব সিরিয়াস লোক থাকেন সবাই ভাবে, কিন্তু সবার সঙ্গে এরকম হাসি মজাক করছেন, এটা সবার ক্ষেত্রে খুব ভালো লেগেছে। বিয়ে নিয়ে অমিত শাহের সাথে কথা হয়েছে? না, অমিত শাহের সঙ্গে কথা হয়নি, নাড্ডাজির সঙ্গে সেই সময় কথা হয়েছে। অমিত শাহ খুব সিরিয়াস মানুষ, কাজ বোঝেন, সংগঠন বোঝেন, রাজনীতি বোঝেন, এর বাইরে কোনো কথা বলেন না। আপনি দিলীপ ঘোষ, সংঘ থেকে উঠে আসা নেতা, রাজনীতিতেও দাপুটে, আপনার মুখে কড়া কথা
সোজা কথা, স্পষ্টভাবে সোজা সাপটা শুনে অভ্যস্ত সবাই। বহু সময় বিতর্কও হয়েছে এ নিয়ে। আপনার বিয়ের খবর তো বোমার মতো সবার কাছে আসলে পড়েছে। সে তো আপনাদের কৃপা। আমি কোনো বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করিনি, আমি কোনো মিডিয়ার বন্ধুকে মিডিয়াকে ডাকিনি আমার বাড়িতে। আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যেই একটা বৈদিক পদ্ধতিতে যেটা হওয়া উচিত বিয়ে সেটা আমি করেছিলাম। কারণ এই বয়সে কেউ ঢাকবাজি আর বিয়ে করে না। হ্যাঁ, করেছে অনেক অনেক টাকা পয়সা থাকে যাদের, তাদের পাবলিসিটি নেওয়ার জন্য। আমি তো এক প্রকার বলতে পারেন গোপনভাবে আমাদের বাড়ির কিছু আত্মীয়, ওদের বাড়ির কিছু আত্মীয় মিলিত সাক্ষী রাখতে হয় সমাজের, তাই বিয়ে করেছিলাম। তা আপনারা সেটাকে এমন প্রচার করবেন যে আডবাণীজির ছেলের কি মানে আম্বানির ছেলের বিয়েকেও ফিকা করে দিলে, এমন প্রচার করলেন। যাই হোক, দিলীপ ঘোষ বিয়ে সব করবে আপনার আর হাতে প্রচার নেই। হবে না, হতে পারে নাকি এটা? সব আমার হাতে নাই, কিছু ভগবানের হাতে থাকে। দিলীপ দা, যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। অনেকে ব্যঙ্গ প্রদীপ করেছে, কটাক্ষ করেছে, আপনি এগুলোকে কিভাবে নিয়েছেন? আপনি তো আমাকে দেখছেন এতদিন, আমি কোনো এইসব নিয়ে মাথা ঘামাই না রিয়্যাক্ট করি। আপনি তো কটাক্ষ করছে তো বাইরের লোকেরা করে, ভেতরের লোকেরাও করে। তারা এখন মেনে নিচ্ছে। আর মোদি যদি মিষ্টি খেতে চান, কার দম আছে আর না বলে, তো হয়। পার্টির মধ্যেও বিরোধিতা হয়েছে, সে কেন পাবলিসিটি পাবে? তো বিনা পয়সায় পাবলিসিটি তো অনেকের কষ্ট হয়। খারাপ লেগেছিল তখন? না, আমি খারাপ কোটা লাগে না। সত্য মিথ্যা ন্যায় অন্যায় সবকে সমানভাবেই নিই। আর রাজনীতিতে থাকলে আপনাকে এগুলো সবার মতো শক্তি সঞ্চয় করতে হবে, সেটা হয়ে গেছে আমার অনেকদিন ধরে। অনেকে বলছেন বিয়ের পর আপনি কি শান্ত হয়ে গিয়েছেন, আগে যা মুখে আসতো তাই বলে দিতেন, এখন অনেক সংযত হয়েছেন। রিঙ্কু বৌদি কি এ নিয়ে কোনো বকাবকি ফকাবকি করেছেন নাকি? দেখুন, সংযত অসংযতর ব্যাপার নেই। আমি যখন লড়াই করেছি সামনে থেকে আমাকে টার্গেট করা হয়েছে। অন্তত 20 বার আমার গাড়ি ভাঙা হয়েছে, মাসে 2 মাসে গাড়ি ভাঙা হতো। আমাকে একজন কর্মী বললো, দাদা আপনার গাড়িটা কিনতে যা খরচা হয়েছে রিপেয়ারিংয়ে বেশি খরচা হয়েছে। তো তখন আমাকে টার্গেট করা হতো, লড়াই করতো। আমি একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, যেখানে কেউ ঢুকতে পারে না আমি ঢুকতাম। তো আমাকে তার প্রত্যুত্তর, আমি তো আর, আমার হাতে সরকার নেই, পুলিশ নেই, আমাকে আমার শক্তি সামর্থ্য দিয়ে মনোবল দিয়ে তার উত্তর দিতে হতো। বাকিটা মুখে দিতে হতো, যে ভাষা যে বোঝে তাকে। এখন আমি তাই আছি, বিনা কারণে উত্তেজনা ছড়াবার কোনো দরকার নেই। আর কে কোন পার্টিতে স্থায়ী আছে কে জানে? কাল আলাদা ঝান্ডা আছে, পরশু এক ঝান্ডার নিচে দুজনে এসে যাবে, কিসের ঝগড়া? দিলীপ দা, বিয়ের পর স্ত্রীকে নিয়ে আপনি দীঘা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। তা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে। একদল আপনার নিন্দা করেছিল, অন্য দলের বক্তব্য ছিল এই কাজ করার মতো কলজে দিলীপ ঘোষেরই আছে। দেখুন, আপনি কি মনে করেছিলেন যে আমি যাবো আর তর্ক হবে না, নিন্দা হবে না? এটা বুঝতে পারি না, বুঝে আমি তো ইচ্ছা করে গেছি। বহু লোক বহু পাবলিসিটি নিচ্ছে, টাকা পয়সা খরচা হয়েছে, মুখ্যমন্ত্রী অনেক খরচা করে বানিয়েছেন মন্দির। তা আমি বিনা পয়সায় গিয়ে যদি পাবলিসিটি নিতে পারি, কেন যাব না? দ্বিতীয় কথা, যে ঘটনা ঘটেছে, যারা নিন্দা করেছে বলুন, আপনি বড় বড় মুখগুলো খুঁজে নিন, তারা কেন করেছে আপনি যদি একটুখানি রিয়েলাইজ করার চেষ্টা করেন। ব্যক্তিগত স্বার্থ করেছে, এতে পার্টি নাই, দেশ নেই। আরে জগন্নাথের কাছে যাব, তার নিন্দা করার কি মানে হয়? কে বানিয়েছে জগন্নাথ, কার বাপের? সেখানে গেছি, আমি গেছি, আরে যাওয়ার জন্য বুকের পাটা চাই। আর এটাও বুঝিয়ে দিয়েছে দিলীপ ঘোষ সবাইকে চমকাতে পারে। কিন্তু আমরা শেষ পর্যায়ে এসেছি, আমি র্যাপিড ফায়ারে যাচ্ছি। এক কথায় উত্তর দেবেন, উত্তর না দিতে হলেও দেবেন না। সাংসদ দিলীপ ঘোষ না বিধায়ক দিলীপ ঘোষ? আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাতে আমার কাজ আছে, সর্বভারতীয় নেতা হওয়ার দরকার নেই, পার্টির নির্দেশ মেনেছি। আমি বিধায়ক হয়ে বাংলায় পরিবর্তন করতে চাই। খড়গপুর না দুর্গাপুর? খড়গপুর, নিঃসন্দেহে, এতে কোনো প্রশ্ন নেই। শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য? দেখুন, দুজন আলাদা ক্ষেত্রে, একজন হচ্ছে প্রশাসনিক, একজন হচ্ছে আমাদের সাংগঠনিক। দুজনকে দরকার আছে, পার্টিও দুজনকে স্বীকৃতি দিচ্ছে, দুজন আলাদা কাজ। সেজন্য কারো কেউ সাবঅর্ডিনেট নয়, কারো কোনো বিকল্প নাই কেউ। এত ডিপ্লোম্যাটিক হলে হবে? আপনি এত ডিপ্লোম্যাটিক ছিলেন রাজনীতিতে না। তো ডিপ্লোমেসির, রাজনীতিতে ডিপ্লোমেসি। দিলীপ ঘোষই শুধু ফায়ারিং করে, বাকি তো কেউ করে না। নেতা দিলীপ ঘোষ না স্বামী দিলীপ ঘোষ? স্বামীর অভিজ্ঞতা এখনো বিশেষ নেই, নেতা তো আমি হয়ে গেছি, চাইতে না চাইতে আপনারা করে দিয়েছেন। এটা আমার স্বাভাবিক, নেতা নয়, পার্টির কর্মী, এই হিসাবে আমি নিজেকে এখনো মনে করি, সেটাই থাকবে। বিয়ের আগের দিলীপ ঘোষ না বিয়ের পরের দিলীপ ঘোষ? বিয়ের আগে দিলীপ ঘোষের 60 বছর কেটে গেছে, পরেরটা আমি চেষ্টা করছি অ্যাডজাস্ট করার। আমিষ না নিরামিষ? আমি এখন নিরামিষই বেশি পছন্দ করি, সবই খেতাম, ধীরে প্রায় ছেড়ে দিয়েছি। ছাড়লেন কেন? মাছ খাই, যেহেতু লোকের বাড়িতে খেতে হয়, নাহলে তো বাঙালি বাড়িতে খেতেই দেবে না মাছ না খেলে। রুচির ব্যাপার, দ্বিতীয় হচ্ছে শরীরের প্রয়োজন।
এখন আর প্রয়োজন নেই খাওয়ার। ভেজ প্যাটিস না চিকেন প্যাটিস? প্যাটিস ওটা খাই না আমি। সহকর্মী হিসেবে কে ভালো, শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? দেখুন, সত্যি বলতে কি, সুকান্তবাবু যেহেতু প্রেসিডেন্ট হয়েছিলেন, আমার পরে তার সঙ্গে বেশি কাজ করেছে। উনিও হঠাৎ এসছেন রাজনীতিতে, শুভেন্দুবাবু হঠাৎ এসছেন। যখন আমরা পার্টি শুরু করে এগিয়ে নিয়ে যাই তোরা ছিলেন না, না। পরবর্তীকে এসছেন। আমি দুজনের সঙ্গে বলছি আমার ফর্মাল সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? তো আপনি ক্রম অনুযায়ী বলে দিলেন, একটার পরে একটা নাও একটা ফাও, সেরকমই আছে। সেই জন্য টিএমসির নেতা হিসেবে দুজন নিজের জায়গায় ঠিক আছেন। পুরীর জগন্নাথ, দীঘার জগন্নাথ? জগন্নাথ স্বামী নয়নপথগামী, সব জগন্নাথ এক, বিশ্বাসের ব্যাপার। আমি তো বলেইছিলাম, প্রভু 350 কিলোমিটার এখানে চলে এসছেন, আমি 50 কিলোমিটার আসবো না? আমি তো গেছিলাম। সংগঠন না বিধানসভা? আমি সংগঠনে সাবলীল থাকি। গত 2-3 বছর তো আমি কোনো প্রতিনিধি নই, না এমপি না এমএলএ, সাধারণ কর্মী, সাধারণ মানুষ, আর সাংগঠনিক কাজে আমি সারাদিন ব্যস্ত থাকি। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখেন, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, প্রত্যেকে আলাদা সময়ে গেছেন, কিন্তু জ্যোতিবাবু ছিলেন এক ধরনের একটু রয়্যাল লিডার, বুদ্ধবাবু একটু সাংস্কৃতিক জগতের মানুষ, মমতা ব্যানার্জি সাধারণ লোকের থেকে উঠে এসছেন। তবে ধীরে ধীরে প্রত্যেকের সময়ে ডিটোরেট হয়েছে, বাংলার আর্থিক অবস্থা থেকে সামাজিক, প্রশাসনিক। সেই জন্য আমি খুব বেশি কাউকে নম্বর দিচ্ছি না। নিজের নিজের সময় তারা কাজ করেছেন, রিয়েলাইজ বা মূল্যায়ন তো সাধারণ মানুষই করবে। যদি 1-2 দিন করতে হয়? না, সবচেয়ে কম কন্ট্রোভার্সি ছিল জ্যোতিবাবুর সময়। বুদ্ধবাবুর সঙ্গে কন্ট্রোভার্সি বেড়েছে, নিজে কন্ট্রোভার্সিতে পড়েছেন, উনি বলেছেন এক, করেছেন এক। মমতা ব্যানার্জি তো পুরো কন্ট্রোভার্সিতেই আছেন এখন। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? মোদির কাছাকাছি কেউ নাই, কিন্তু অটলজি তার ভিত তৈরি করেছিলেন। নরেন্দ্র মোদী না মোহন ভাগবত? তুলনা হয় না, দুজনে বন্ধু, দুজনেই আরএসএস এর প্রচারক, এক বয়সী, একসঙ্গেই কাজ করছেন দুজনে। সেই জন্য ভারতের যে পরিবর্তন হচ্ছে তার একটা বড় কারণ ওটা, যেটা পর্দার পেছনে বোঝা যায় না। সেই জন্য দুজনকেই আমি খুব কাছ থেকে দেখেছি, দুজনের সঙ্গে কাজ করেছি। কে প্রিয় সব থেকে বেশি? প্রিয় তো নিঃসন্দেহে মোহন ভাগবতীর সঙ্গে আমার অনেক বছর, 95 থেকে আলাপ, তখন থেকে কাজ করেছি, তখন উনি সরসংঘচালক ছিলেন না। নরেন্দ্র মোদীজি রাজনীতিতে ছিলেন, যেহেতু আমি আরএসএস ছিলাম, আমার সঙ্গে পরিচয় ছিল না, রাজনীতিতে আসার পরে পরিচয় হয়েছে, আর পুরোপুরি তার সঙ্গে এখন কাজ করছি।